ভারতের প্রধান নির্বাচন কমিশনার মানে যিনি পুরো দেশের ভোট পরিচালনা করেন তাকেই কিনা পদ থেকে সরানোর একটা চেষ্টা চলছে। তো ঠিক কী কারণে এমনটা হচ্ছে আর কিভাবে দেশের সর্বোচ্চ নির্বাচনী কর্মকর্তাকে সরানো যায়, চলুন এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু ততটাই জটিল। ভাবুন তো, যিনি দেশের নির্বাচন চালাচ্ছেন তাকেই বা কিভাবে বরখাস্ত করা যায়। এই মূল প্রশ্নটা দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করি। আর এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার কাজটা শুরুও হয়ে গেছে, আর সেটা করেছেন ৭৩ জন সাংসদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজ্যসভার ৭৩ জন বিরোধী সদস্য একটা নোটিশে সই করেছেন, আর সেখান থেকেই কিন্তু এই পুরো গল্পের শুরু। আচ্ছা, তাহলে এবার আসল ঘটনায় আসা যাক। সংসদে ঠিক কী ঘটল যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো? খবরটা হলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, মানে তাকে পদ থেকে সরানোর জন্য একটা প্রক্রিয়া শুরু করতে রাজ্যসভায় নতুন করে একটা নোটিশ দেওয়া হয়েছে। আর এটা যে বিরোধী দলগুলোর একটা বেশ বড়সড় পদক্ষেপ তা বলাই বাহুল্য। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে গেলে একটু টাইমলাইনটা দেখতে হবে। দেখুন, এই চেষ্টা কিন্তু নতুন নয়। এই মাসের শুরুতেই ঠিক একই রকম একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। তারপর আবার ২৪শে এপ্রিল সেই ৭৩ জন সাংসদের সই করা নতুন নোটিশটা জমা দেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই সব কিছুই ঘটছে একটা চালু নির্বাচনের ঠিক মাঝখানে, যা বিষয়টাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, হঠাৎ করে কেন সাংসদরা তাকে সরাতে চাইছেন? তাদের মূল অভিযোগগুলোই বাকি। চলুন এবার সেই কারণগুলো একটু খতিয়ে দেখা যাক। একটা দুটো নয়, ওনার বিরুদ্ধে মোট ৯টা অভিযোগ আনা হয়েছে। মানে বুঝতেই পারছেন, অভিযোগের তালিকাটা বেশ লম্বা আর নির্দিষ্ট। আইনের ভাষায় এই অপসারণের মূল কারণ হিসেবে বলা হয়েছে প্রমাণিত অসদাচরণ বা প্রুভেন মিসবিহেভিয়ার। এটা কিন্তু সাংবিধানিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, আর এই ভিত্তিতেই পুরো প্রক্রিয়াটা এগোতে পারে। আর বিরোধীরা যে এই বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে সেটা তাদের এই একটা কথাতেই স্পষ্ট। তারা বলছেন তার পদে থাকাটা সংবিধানের ওপর একটা আক্রমণ। বুঝতেই পারছেন ভাষাটা কতটা জোরালো। বেশ, অভিযোগ তো আনা হলো, কিন্তু এরপর কি হবে? কাউকে চাইলেই তো আর পদ থেকে সরিয়ে দেওয়া যায় না, তাই না? এর একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে। চলুন সেই প্রক্রিয়াটাই এবার স্টেপ বাই স্টেপ বুঝে নিই। এই পুরো পদ্ধতির গোড়ায় রয়েছে সংবিধানের ৩২৪(৫) ধারা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ধারা অনুযায়ী একজন চিফ ইলেকশন কমিশনারকে ঠিক সেইভাবেই সরানো যায় যেভাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানো হয়। মানে বুঝতেই পারছেন প্রক্রিয়াটা ভীষণ ভীষণ কঠিন। দেখুন, এই প্রক্রিয়াটা শুরু করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার এমপির সই লাগে। লোকসভা হলে ১০০ জন আর রাজ্যসভা হলে ৫০ জন। এবারের নোটিশটা যেহেতু রাজ্যসভায় জমা পড়েছে আর সই করেছেন ৭৩ জন, তার মানে প্রাথমিক যে শর্ত সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। প্রক্রিয়াটা কিন্তু এখানেই শেষ নয়, বরং সবই শুরু। প্রথমে তো নোটিশটা জমা পড়ল, এরপর রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করবেন এই নোটিশটা আদৌ গ্রহণ করা হবে কিনা। যদিও উনি মনে করেন অভিযোগের ভিত্তি আছে, তাহলে একটা ৩ জনের তদন্ত কমিটি তৈরি হবে। সেই কমিটি পুরো বিষয়টা খতিয়ে দেখবে। কমিটি যদি বলে যে অভিযোগের সারবত্তা আছে, তখন গিয়ে সংসদে ভোটাভুটি হবে। আর সেখানেও পাশ হওয়াটা সহজ নয়। হাউসের মোট সদস্যের অর্ধেকের বেশি সমর্থন লাগবে। তারপর রাষ্ট্রপতি তাকে সরাতে পারবেন। মানে বুঝতেই পারছেন রাস্তাটা অনেক লম্বা আর বেশ কঠিন। তো প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো ঠিক এই সময়েই কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর পেছনের কারণটা কি? চলুন এবার সেটাই একটু বোঝার চেষ্টা করি। সবচেয়ে বড় কথা হলো টাইমিংটা। ভাবুন একবার, দেশের পাঁচটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে যখন ভোট চলছে, ঠিক সেই সময়ে দেশের সর্বোচ্চ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধেই এই পদক্ষেপ। স্বাভাবিকভাবেই এটা পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারছি? প্রথমত, এটা সরাসরি নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, আমাদের সাংবিধানিক প্রক্রিয়াগুলো কতটা শক্তিশালী তার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। আর সব মিলিয়ে এটা একটা বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা কিনা ভোটের সময় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেয়। সবশেষে তাই প্রশ্নটা এইখানেই এসে দাঁড়ায়, এই অভিশংসনের উদ্যোগটা কি নিছকই একটা সাংবিধানিক প্রক্রিয়ার অংশ, নাকি আসলে এটা একটা রাজনৈতিক শক্তির পরীক্ষা? এর উত্তর বোধহয়